এই ধরনের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ভোটের আগে তৈরি করা হয়। আর কিছু দালাল মিডিয়া ডিসেম্বর জানুয়ারিতে দেখছিলাম না, দেশকা নেতা কেসা হো, হুমায়ুন কবির জেসা হো বলে লাফাচ্ছিল না তোমরা? তাহলে এই যে 2011 সালের পর থেকে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে এলো, এটা তো বিজেপি আর তৃণমূলের জয়েন্ট ভেঞ্চার। তৃণমূল তার জন্মলগ্ন থেকে বিজেপির করেছিল, আর মমতা ব্যানার্জি তো বিবিসি ইন্টারভিউতে বলেছিলেন যে ন্যাচারাল আই। এখন তো বলা উচিত কী করেছো? সিঙ্গুর নিয়ে বিজেপি আর তৃণমূল দুজন একসঙ্গে মিলে শিল্প তাড়িয়েছে। ভয় পেয়েছে। তার আগে নবান্ন 14 তলা উঠেছিল একবার, মনে আছে? মমতায় গিয়ে বলেছিল ইতনা খিলায়া, ইতনা পিলায়া, इतना पैसा दिया, फिर भी इतना लाल झंडा कहाँ से आ गया। এখন দাঁড়িয়ে সিপিএমে জমানার কথা বলা যাচ্ছে। জমানা পাল্টানোর জন্য দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি, আরএসএস, জামাত, জমিয়ত, মাওবাদী, এসইউসি সব এক কাট্টা হয়েছিল না? তখন অমিত শাহর নাম কেউ জানতো না। রাজনাথ সিং, সুষমা স্বরাজ, আদবানি সবাই সেটা জড় হয়েছিলেন না? কারণ লাল হঠাতে এই মোদি এসে বলেছিলেন 2014-তে যে 34 साल में जो गड्ढा खोदा है उसको भरने के लिए ममता दीदी को तो कुछ समय देना पड़ेगा। আপনাদের আর্কাইভসে আছে, পুনর্মুক্তি বার করে দেখুন দেখুন। তাহলে এখন যে বড় কথা বলছে, উমা ভারতী এসে বলে গেছে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা আরএসএস না থাকলে উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না, বারবার মনে করে দিয়েছেন। তাহলে এই যে 2011 সালের পর থেকে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে এলো, এটা তো বিজেপি আর তৃণমূলের জয়েন্ট ভেঞ্চার। তৃণমূল তার জন্মলগ্ন থেকে বিজেপির করেছিল, আর মমতা ব্যানার্জি তো বিবিসি ইন্টারভিউতে বলেছিলেন যে ন্যাচারাল আই, বিজেপি তার ন্যাচারাল আই, একেবারে জন্মগত সম্পর্ক আছে। আর এখন দাঁড়িয়ে সিপিএমের কথা বলতে হচ্ছে কেন? তাহলে এতদিন তো তোমাদের মিডিয়াতে এখন দেখা যায় সো কল্ড ওপিনিয়ন পোল দিয়েও দেখা যাচ্ছে সিপিএম নেই, লাল ঝান্ডা নেই, বামপন্থীরা নেই। হোম মিনিস্টার তো রিপোর্টে পাচ্ছেন, আইবি রিপোর্টে পাচ্ছেন। এবং বিভিন্ন বিধানসভা পোস্টার দেখাবো বিজেপির, সেখানে তৃণমূল কোনো বিরোধিতা নেই, তৃণমূলের কোনো বিরোধিতা নেই। কলতান, শতরূপ সব নাম ধরে ধরে পোস্টার ছাপছে গালাগাল দিয়ে। सीपीएम में विरोधी प्रचार পেয়েছে। ये डर मुझे अच्छा लगा। তাহলে এত স্বরাষ্ট্রমন্ত্রী, এত তার দাপট, তাহলে মিডিয়াকে এটা বুঝতে হবে যে আজকের বিধানসভা নির্বাচনের বাস্তবতা কি। পশ্চিমবঙ্গে তৃণমূলকে লোকে দূর দূর করে ঝেঁটিয়ে বিদায় করতে চাইছে, আর বিজেপি সেই ভাগে ঢুকতে চাইছে। এই জন্যই তৃণমূল তৈরি করেছিল যে ওই রাস্তা দিয়ে গলে আসবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মন্দির মসজিদ বিভাজনের রাজনীতি আর কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, তোলার টাকা, কাটমানির টাকা, পিএম কেয়ারের লুটের টাকা দিয়ে কেনা বেচা করে পশ্চিমবঙ্গের রাজনীতি করা যাবে না। বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে একটা মতবাদ, মতাদর্শ লাগে, এবং সেটা বামপন্থীদেরই আছে। গোটা দেশে যে দক্ষিণপন্থার উত্থান হয়েছে এবং যেখানে আমাদের গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা দুটোকেই হরণ করা হচ্ছে, এসআইআর তার প্রকৃষ্ট উদাহরণ। আসাম, ত্রিপুরায় আমরা দেখছি বিজেপির কালো নোখ থাবা কিরম বেরিয়ে এসছে। সেখানে দাঁড়িয়ে শেষ লড়াইটা বামপন্থীরাই লড়বে এই ফাঁসির শক্তির বিরুদ্ধে। এই জন্য তারাও তাদের শত্রুকে চিহ্নিত করেছে। বাকিটা তো ওদের খেলতামাশা। এটাই তো মমতা বলেছিল আগে, তো কপি। এর আগে সিঙ্গুরের কতবার বলেছে মমতা এরকম কথা। আর যে বেঙ্গল মিন্স বিজনেস করে, বিজনেস সামিট যখন হয়েছে তখন সব কথাগুলো বলা হয়েছে। আরে এরা তো বিরোধী নয় যেগুলো করা হবে, এরা তো গত 11 বছর ধরে দেশে সরকার চালিয়েছে না, তৃণমূল 15 বছর ধরে সরকার চালিয়েছে। এখন তো বলা উচিত কী করেছো।
সিঙ্গুর নিয়ে বিজেপি আর তৃণমূল দুজন একসঙ্গে মিলে শিল্প তাড়িয়েছে গুজরাটের টাকায়, আরএসএসের পরামর্শে। এই বাংলার শিল্প সম্ভাবনাকে যেমন কন্যা ভ্রূণ হত্যা হয়, সেরকম ভ্রূণ হত্যা করা যাচ্ছে শিল্পের। আর এখন দাঁড়িয়ে বড় কথা বলছেন 100টা স্মার্ট সিটি করবেন বলেছিলেন। কটা করেছেন দেশে? কটা বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বিজেপি শাসিত রাজ্যগুলোতে করেছে? একটা শিল্প কলকারখানা হয়েছে? একটা পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট হয়েছে? তো বলেছেন বলে হয়ে যাবে? উনি তো গত নির্বাচনের সময় বলেছিলেন উত্তরবঙ্গে সীতারামন এসে বলেছিলেন চায়ের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে। করেছেন? চা শিল্পের জন্য মমতা তো কত রেলমন্ত্রী হয়ে গিয়ে কত রেলের কারখানা করবে বলে সব পাথর পুঁতেছিল, এখন সব পুকুরে পেচ্ছাপ করে ঠ্যাং তুলে। এই মিথ্যা প্রতিশ্রুতি আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। করে দেখাতে হয়। প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টার বলুন ঠিক আছে এখানে হয়নি অন্য জায়গায় হয়েছে, কিন্তু দেখান ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। কানলা পোর্টে সারাক্ষণ ধরে চাইনিজ মাল শুধু নামছে কন্টেনার ভর্তি ভর্তি, আর গোটা দেশে বিক্রি হচ্ছে। আমরা নেট ইম্পোর্টার হয়ে গিয়েছি, কোথায় এক্সপোর্টার? হ্যাঁ, সেখানে গবাদি পশুর ক্ষেত্রে অবশ্যই গরুর মাংস বিদেশে বিক্রি করতে গিয়ে আমাদের দেশ আগে 5 নম্বরে ছিল, এখন 3 নম্বরে এসছে। এবং মোদী সরকার পিঙ্ক রেভলিউশনের নাম করে বলেছে যে আমরা খুব দ্রুত 1 নম্বরে যাব। এখানে এসে উত্তর ভারতে এসে বলে কেন গরু গোশত খাচ্ছে, চিকেন প্যাটিস কেন খাচ্ছে। আর সবচেয়ে বেশি এই সমস্ত গো মাংস যারা এক্সপোর্ট করে তারা সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে বিজেপি ফান্ডে। আমি তো গাজিয়াবাদের এক কোম্পানির পুরো লেবেল দেখিয়ে পার্লামেন্টে বলেছিলাম। এটা আজকে নতুন কথা নয়, এখন সব বেরোচ্ছে বাইরে অনেক। সবচেয়ে বেশি এখন স্টিং অপারেশন করলো কোন সংস্থা? সাধারণ জানতাম, আমি নিজে পার্লামেন্টে ওই পঞ্চপাণ্ডব বলে একটা কমিটি ছিল যারা তৃণমূলের সময় তো কিছু হয়নি, মানে ঘুষ নিয়েছে কিন্তু কোনো তদন্ত হয়নি, এথিক্স কমিটি করেনি নারদার ব্যাপারে। তার আগে অপারেশন দুর্যোধন আস্তাক করেছিল, নাম বলতে হয়। তারপরে আরেকটা স্টিং অপারেশন হয়েছিল কোবরা পোস্ট, 10 জন এমপির চাকরি গিয়েছিল। তো প্রথম কথা, স্টিং অপারেশন করতে হলে যে সংস্থা করেছে এটা হচ্ছে এথিক্স, তাই বলতে হয় যে তারা এটা করেছে। কোশ্চেন করছেন যখন সাংবাদিক, আমি জিজ্ঞেস করি এটা কোন স্টিং অপারেশন রেফারেন্স দিচ্ছেন, কার করা স্টিং অপারেশন? তা ভিডিও দেখা গেছে, তাতে আপনারা নিশ্চুপ কেন? আচ্ছা, অদ্ভুত কথা বলছে মিমের সঙ্গে হুমায়ুনের জোট ভেঙেছে, তাহলে সিপিএমের কি আছে এখানে? এ বলছে আপনি ওর সাথে দেখা করেছিলেন। আরে ও তো তৃণমূলের মন্ত্রী ছিল, সেদিন পর্যন্ত তৃণমূলের এমএলএ ছিল, তার আগে কংগ্রেসের নেতা ছিল, এমএলএ ছিল, তার আগে বিজেপির লোকসভা ক্যান্ডিডেট হয়েছিল। সব ভুলে গেলে হবে নাকি? এই ধরনের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ভোটের আগে তৈরি করা হয়। আর কিছু দালাল মিডিয়া ডিসেম্বর জানুয়ারিতে দেখছিলাম না, দেশ কা নেতা কেসা হো, হুমায়ুন কবির জেসা হো বলে লাফাচ্ছিল না তোমরা? আরে আমারও তো খবর ওই জন্যই ছাপলো যে আমি দেখা করলাম না, তো মোহাম্মদ সিমের খবরই ছাপে না। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের সব চ্যানেলগুলো আর খবরগুলো দেখো তো, কত ঘন্টা কত মিনিট নষ্ট করেছো বা ব্যবহার করেছো, বিক্রি করেছো। তাহলে টাকা কিন্তু একা পেয়েছে, মিডিয়া পায়নি? আমার কাছে তো প্রশ্ন হচ্ছে 2011-তে তৃণমূল কত কোটি টাকা পেয়েছিল বিজেপির কাছ থেকে? তখন তো হুমায়ুন তৃণমূলই ছিল। তার মানে এটা দিয়ে একটা এস্টাবলিশড হলো পশ্চিমবঙ্গে কালো টাকা কোটি কোটি টাকা ঘুরছে,
নির্বাচনের সময়। সেই টাকা দিয়ে পলিটিশিয়ানস কেনা হয়, পার্টি বানানো হয়, চ্যানেল কেনা হয়, সাংবাদিক কেনা হয়, খবর কেনা হয়। এটা তো আমরা নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায় থেকে বলে আসছি, আজকের এস্টাবলিশড হয়েছে। একটা স্টিং অপারেশন শুধু নয়, কালো টাকার খেলা, হাজার হাজার কোটি টাকা। বামপন্থীরা, সিপিআইএমরা তার বিরুদ্ধে লড়ছে, এই কোটি কোটি টাকার পাহাড় নিয়ে যারা লড়ছে তার বিরুদ্ধে। আমাদের কর্মীরা না খেয়ে দে তারা ছুটে বেড়াচ্ছে গ্রামান্তরে, আর কেউ কেউ হেলিকপ্টার নিয়ে, গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোত্থেকে আসে? তাহলে 2011 থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে পিসি ভাইপো যত হেলিকপ্টার ব্যবহার করেছে আর যত বিশেষ প্লেন ব্যবহার করেছে, কে টাকা দিয়েছে? 2011 তখন তো সরকার ছিল না, তারপরে তো কাটমানি অনেক টাকা পেয়েছে, তোলাবাজি পেয়েছে। তাহলে 11 বিধানসভা নির্বাচনে যেটা পরিবর্তনের নামে হলো, যেখানে এত লোককে কেনা হলো, এত মিডিয়া কেনা হলো, আর এত হেলিকপ্টার লাগানো হলো, এত প্লেন লাগানো হলো, কোত্থেকে গেল টাকা? কার টাকা? এটাই তো আমরা বলছি। তাহলে সাং পরিবার পশ্চিমবঙ্গ দখল করার জন্য গত 20 বছর ধরে এখানে টাকা বিনিয়োগ করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের চ্যানেলগুলো, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, খবরের কাগজগুলো নেই। কিছু একটা কেউ হিন্দি বলতে হয় পরোশ দিয়া সামনে, তো সেটারই নাচানাচি হয়। তো নিজেরা খবর খুঁজে বার করা এবং কার টাকা কোথায় যাচ্ছে এই এবিলিটিটা নেই। সরি, যাদের নাম বাদ পড়েছে তারা নাকি সব দেশদ্রোহী। নাকি শব্দটা বলে, তুমি নাকি লাগিয়ে দিচ্ছ হালকা করার জন্য। নাকি শব্দটা কেন বলছো? খুব খারাপ লাগছে তো বলেছে, সেই জন্য একটু মেকআপ করে দিয়ে। তাহলে যে মতুয়া, যে উদ্বাস্তু, যে সাধারণ নাগরিক, সংখ্যালঘু বটে, লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো, আর ইনি সঙ্গে সঙ্গে তাদেরকে দেশদ্রোহী বলে দিলেন। আগে অনুপ্রবেশকারী বলতেন, বাংলাদেশি বলতেন, রোহিঙ্গিয়া বলতেন। তো উনি তো যখন বিজেপির নেতা ছিলেন তখন উনি বলেছিলেন 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করব। তো সে 2 কোটি কোথায় গেল? আর দেশদ্রোহী কে? দেশদ্রোহী কে নয় যে গরুর দুধ দিয়ে ছানা বানানোর বদলে সোনা বানায়, তার কাছ থেকে শিখতে হবে, ক্ষমা চাইতে হবে। আর এই সরকারের পুলিশের কাছে ভোটের সময় হিংসা, বিদ্বেষ এবং নোংরা কথা ছড়াতে হলে তাকে ফেস করতে হয়। এমসিসি কোর্ট চলছে, ইলেকশন কমিশন এবং সিও, কটা তো বিদ্বেষ। তুমি 30 লক্ষ মানুষকে বলবে, 92 লক্ষ মানুষকে বলবে যে দেশদ্রোহী, তাহলে আমি দেখব সুমোটো কোন ডিএম, কোন এসপি, কোন আইজি, কোন আইসি, কোন সিও কেস করছে, এফআইআর করছে হিংসা ছড়ানোর জন্য এবং মিথ্যাচারের জন্য, বিদ্বেষ ছড়ানোর জন্য। পেনশন ইউনিভার্সাল, সকলের জন্য কাজ, সকলের জন্য শিক্ষা। উপার্জন করে না এমন পরিবারের প্রত্যেককে আমরা বলেছি যে উপার্জনশীল করা হবে, অন্তত একজনকে স্থায়ী কাজের ব্যবস্থা করা হবে। তাহলে মানুষ নির্বাচনের সময় কোন ইস্যুটা নেবেন? আমরা বলেছি যে গণপরিবহন ব্যবস্থাকে আরও সুষ্ঠু, আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে, আরও আরামদায়ক, আরও সস্তা করা হবে। ওসব বলবে ওরা ভোটের সময় এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ইস্যুসগুলো নিয়ে আসবে। লেফট স্ট্যান্ডস ফর কমন ইস্যুস, রাইটিস্ট স্ট্যান্ড ফর কন্ট্রোভার্সিয়াল ইস্যুস, কনফ্লিক্টিং ইস্যুস। গোটা বিশ্বে লোকে কনফ্লিক্ট থেকে সরছে। এই যে প্রবলের দাপটে এসব কথা বলছে, তোমরা কলকাতা আর যাই না, পড়াশোনা করো না নাকি? দেশের বিশ্বের খবর রাখো না, সব অন্ধকার গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ট্রাম্প নাকানি চুবানি খাচ্ছে,
ইরান, ইসরায়েল, আর নেতানিয়াহু আর ট্রাম্প। সেখানে দাঁড়িয়ে এই ডিভিজিভ পলিটিক্স অনেক হয়েছে। তারপর গোটা দেশ একসঙ্গে হয়ে কিভাবে রুখে দিতে পারে দেখিয়েছে। বিজেপি দেশের মানুষকে ভাগ করছে। গরিব নিম্নবিত্ত মহিলাদের জন্য 3000 টাকা করে ভাতা দেওয়া হবে, ক্ষমতা এলে অবশ্যই তারা ভাতা। हिंदी में कहता है बाबा मरिए तो बैल बटिए। হ্যাঁ, হিন্দি ভাষী যায় তারা বুঝবে ঠিক। বাড়িতে একটা বলদ আছে, তো অপেক্ষা করে বাবা মরবে, তারপর সেই বলদটা ভাগ হবে ভাইদের মধ্যে। তো কি এখানকার রাজ্যের মানুষকে বলদ পেয়েছে বিজেপি? তারা তো সরকার পেয়েছে। গত ভোটের আগে তো সব কথা বলেছিল, তারপর কি করেছে? আসামে চর থেকে বুলডোজার দিয়ে কৃষককে উৎখাত করে দিয়ে, আর সেটা আদানিকে সে জমি দিয়ে দিয়েছে। বিহারেও তাই করেছে। জমি, হাজার হাজার একর জমি উৎখাত করে গ্রামবাসীকে বুলডোজার লাগিয়ে, আর সেগুলো আদানি আম্বানিদের দিচ্ছে। আর এই মমতার মতো এখানে ওরা এরকম বলছে আমরা 1000 দেবো, 1500 দেবো, 3000 দেবো। নিজেরা ভান্ডার লুট করছে কোটি কোটি টাকার, লাখ লাখ কোটি টাকার।